সান্দাকফু ট্রেকের এই নতুন অধ্যায়ে আমরা আপনাদের নিয়ে যাব কিছু বিশেষ মুহূর্তের ভেতর, যেখানে প্রতিটি পদক্ষেপে প্রকৃতি আমাদেরকে বিস্মিত করেছে আর প্রতিটি বাঁকে নতুন গল্প খুলে গেছে। এই যাত্রায় আমরা যে অপূর্ব দৃশ্য দেখেছি আর যে অভিজ্ঞতা অনুভব করেছি, সেগুলো আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ সকালে আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমাদের পিক আপ করার জন্য গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল। এখন সকাল ৫টা। আমরা গাড়িতে উঠে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমরা মানেভঞ্জনের পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়া একেবারেই ভালো ছিল না। মানেভঞ্জনের ট্রেকার্সদের তথ্য দিয়ে কিছু ফর্ম পূরণ করতে হয়, তাই হাতে একটু সময় নিয়ে যাবেন। খুব দ্রুত আমরা সব কাজ শেষ করলাম এবং তারপর মানেভঞ্জনের থেকে আরেকটি গাড়ি নিতে হলো, যা আমাদের সরাসরি টুমলিং পর্যন্ত নিয়ে যাবে। টুমলিং নেপালের একটি সুন্দর গ্রাম, যা ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এটি হিমালয়ের দৃশ্যের জন্য বিখ্যাত এবং সান্দাকফু ট্রেকের একটি গুরুত্বপূর্ণ স্টপ হিসেবে ধরা হয়। আজ আমাদের জন্য একটি অ্যাক্লিমাটাইজেশন ডে। আমরা রাতটা টুমলিংয়ে থাকব। আজ দুপুর নাগাদ আমরা টুমলিং পৌঁছে গেলাম এবং তারপর কিছুটা বিশ্রাম নিলাম। এখন আমরা সবাই একসঙ্গে বসে ডিনার করছি। রাতটা কাটিয়েই আমরা সবাই ভোরবেলায় ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়ব। আজ টুমলিং থেকে কালীপুখরি যাব। এখন শুরু করলাম, প্রায় 9টার দিকে আমরা স্টার্ট করেছি। ওয়েদারটাকে দেখিয়ে দিয়ে আশেপাশে ভিজিবিলিটির হাল। আমরা যখন হারছিলাম তখন আবহাওয়া কিছুটা খারাপই ছিল। তার সঙ্গে কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল। আমরা এই মুহূর্তে নেপালের পথ ধরে হাঁটছি। অসাধারণ অসাধারণ পরিবেশ, অসাধারণ। এই পথ দিয়ে গাড়িও যায়, সেগুলি পুরনো ল্যান্ড রোভার। পাহাড়ের কোলে কোথাও ঢালাই রাস্তা, আবার কোথাও পাথর ফেলে তৈরি করা পথ। আর আমরা সেই পথ দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। টুমলিং থেকে এগিয়ে যাচ্ছি, কারণ টুমলিং ওই দিকটা ছিল আমাদের পিছনের দিকে, এবং এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নেপালের পথ ধরে কালীপুখরি দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধু আমরা ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা ভারত নেপাল সীমান্ত দিয়ে হাঁটছি। আমাদের পথের বাঁ দিকে দূরে যে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো নেপালের ছোট্ট গ্রাম। আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিজেদের মধ্যে গল্প করতে করতে এগিয়ে চললাম আজকের গন্তব্যের দিকে। আমাদের এই ট্রেকে কিছু বন্ধু আসতে পারেনি। তাদেরকে বলবো, নিজের জীবনের একটু সময় বের করে এই ট্রেকটা অবশ্যই করতে হবে, কারণ এই অভিজ্ঞতা সত্যি একবারের জন্য হলেও জীবনে নেওয়া উচিত। কেমন লাগছে বৃষ্টিতে? অ্যাডভেঞ্চার একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কথায় বর্ণনা করা যাবে না। যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়নি তারা বুঝতে পারবে না কতটা ভালো লাগার এটা। এই স্মৃতি চিরকাল থেকে যাবে একটু পর্যন্ত। টাকা আজ আছে, কাল নেই। আর বলতে বলতে সন্ধ্যা নামার আগেই পৌঁছে গেলাম কালীপুখরিতে। সারাদিন প্রচুর বৃষ্টির মাথায় নিয়ে হাঁটার পর যখন কালীপুখরিতে পৌঁছলাম, তখন দেখলাম আবহাওয়া আরও খারাপ হচ্ছে। এত জোরে হাওয়া হচ্ছিল যে আমার ক্যামেরা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। ঠান্ডা অনেক বেড়ে গেছে আর ধীরে ধীরে সন্ধ্যা নামছে। আমরা যখন কালীপুখরিতে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় 5টা বাজে।
আজ আমরা এখানেই একটি হোমস্টেতে রাত কাটাবো এবং সকালে বেরিয়ে পড়ব সান্দাকফুর উদ্দেশ্যে। গতকাল সারা রাত বজ্রপাত আর বিদ্যুৎসহ বৃষ্টি যেন থামতেই চাইছিল না। সকালে উঠে শুনলাম সেই ভয়াবহ বর্ষায় আমাদের সঙ্গে আসা একটি দলের গাইডের পুরো পরিবার হঠাৎ হড়পা বানে নিখোঁজ হয়ে গেছে। সত্যি হৃদয় বিদারক। যাই হোক, আজ সকালে আকাশটা কিছুটা পরিষ্কার লাগছে। আমরা এখন সান্দাকফুর একেবারে কাছাকাছি। আমাদের হোমস্টে থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। ওই যে দূরে সাদা মেঘের ওপরে যে উঁচু অংশটা দেখা যাচ্ছে সেটাই সান্দাকফুর টপ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেক শুরু করব। যদিও আজকের পথ মাত্র 7 কিলোমিটার, কিন্তু খাড়া চড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত। চলুন যাত্রা শুরু করি। আপনাদের সাথে কথা বলতে বলতে চারিদিক হঠাৎ মেঘে ঢেকে গেল। দেখুন, একটু আগেই যে দূরের পাহাড়গুলো একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল, সেগুলো এখন আর চোখে পড়ছে না। আপাতত প্রকৃতির ভ্রুকুটিকে ভুলে আমরা আবার পথ চলা শুরু করলাম। খাড়া পথ কিছুটা হাঁটার পর হঠাৎই চোখে পড়ল ভ্রমণার্থীদের নিয়ে ল্যান্ড রোভারগুলো সারি হয়ে নিচে ফিরে আসছে। ফিরে আসার কারণ জানতে চাইলে তারা বলল রাস্তা নাকি বন্ধ। আর ওপরে পৌঁছে দেখলাম একটি গাছ ল্যান্ডস্লাইডে পড়ে গেছে, যেন পুরো রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পথ আটকে রেখেছে। প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য আমাদেরকে একই সঙ্গে বিস্মিত আর মুগ্ধ করল। মজাটা সব থেকে ভালো যে গাছটা কিন্তু এখনো হ্যাঁ, গাছটা এখন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। ল্যান্ডস্লাইডটা একটু দেখিয়ে দাও। যাই হোক, আপাতত আমাদের জন্য পথ খোলা, তাই ধীরে ধীরে আবার চলা শুরু করলাম। আমি আরেকবার উল্টো দিক থেকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই গাছটিকে দেখানোর চেষ্টা করছি। গাছটিকে পেরিয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে এই হালকা খাড়াই পথ ধরে আবার হাঁটা শুরু করলাম। ক্লান্তি থাকলেও দলের মধ্যে উৎসাহ অটুট। প্রতিটি পদক্ষেপ যেন আমাদেরকে আরও কাছে নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। আমাদের দল ধীরে ধীরে এগিয়ে চলেছে। ট্রেকার্সরা খাড়া উঁচুতে উঠতে গিয়ে হাঁপিয়ে পড়ছে, আর আমরা যত উপরে উঠছি অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, কিন্তু মনোবল অটুট। এখন আমরা গন্তব্যের একেবারে কাছাকাছি, আর মাত্র 1 কিলোমিটার পথ বাকি। আমাদের ট্রেক লিডার ওপর থেকে সবাইকে ফ্লাইং কিস দিয়ে উদ্বুদ্ধ করছে। আমরা সবাই ট্রেক লিডারের পেছনে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা যখন সান্দাকফুর কাছাকাছি পৌঁছালাম, তখন দেখলাম আমাদের ছাড়াও আরও কিছু দল তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে খাড়াই পথটা দেখা যাচ্ছে, এটা পার হলেই আমরা সান্দাকফুর একদম কাছে পৌঁছে যাব। পথটা এতটাই খাড়া যে কিছুটা যাওয়ার পর আমরা হাঁপিয়ে পড়ছিলাম, তাই মাঝে মাঝে বসে বিশ্রাম নিতে হচ্ছিল। আর ওই যে সবুজ রঙের বোর্ডটি দেখা যাচ্ছে, তাতে লেখা আছে সান্দাকফু, উচ্চতা 3636 মিটার। বোর্ডটি দেখে বুঝলাম আমরা সান্দাকফুতে পৌঁছে গেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। শেষমেশ আমাদের টিমও সান্দাকফুর কাছে পৌঁছে গেল। যদিও আমাদের লিডার অনেক আগেই পৌঁছে গেছে, এখন একটু থেমে তার সঙ্গে কথা বলুন। তো আমরা আস্তে আস্তে আজকে শুরু করেছিলাম কটা? 9:20 থেকে এখন প্রায় 1:20, 4 ঘন্টায় আমরা পৌঁছে গেছি। আমাদের বাকি সদস্য যারা ট্রেকার আছে তারা পেছনে আসছে, রাজু সঙ্গে নিয়ে আসছে। এই যে অ্যাচিভমেন্ট, এত কষ্ট করার অসাধারণ লাগছে। অসাধারণ। আমাদের স্যার পেছনে আসছেন, স্যার উনি একটা কথা বলেছিলেন, সবাই জানে, নো
পেন নোবেল। Yes. এই যে আমরা এত পেন কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় সান্দাকফুর উপরে এসে পৌঁছেছি, দিনে আমরা প্রায় কত এদিকে 15 কিলোমিটার আর এদিকে 6 কিলোমিটার, 6+ হবে, প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার, 15 কত 22 22 কিলোমিটার কিলোমিটার, 22 অতিক্রান্ত। কিলোমিটার। এই পেছনে পেছনে দেখানো যাবে, এই লাগেজগুলো পিছনে নিয়ে এসেছি, এই লাগেজগুলো পেছনে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। অসাধারণ লাগছে। আমরা সান্দাকফুতে কিছু সময় কাটিয়ে এবারে রওনা দিলুম আলের উদ্দেশ্যে। আল সান্দাকফু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত নেপালের একটি ছোট্ট গ্রাম। আজ রাতে আমাদের ওখানেই থাকার ব্যবস্থা হয়েছে। যাওয়ার পথে একরাশ মেঘ আর প্রবল হাওয়ার সম্মুখীন হতে হলো। কনকনে ঠান্ডার মুখোমুখি হয়েও আমরা এগিয়ে চললাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আজ আমাদের ট্রেকের চতুর্থ দিন। আজ সকালে আমরা আল থেকে বেরিয়ে পড়লাম ফালুটের উদ্দেশ্যে। ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম জায়গা। আজকে আমাদের 21 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই চড়াই উতরাই পেরিয়ে সন্ধ্যার আগেই আমাদের হোমস্টে পৌঁছাতে হবে। আপনারা হয়তো ভাবছেন, সান্দাকফু পৌঁছে আমরা কাঞ্চনজঙ্ঘা কেন দেখালাম না? আসলে যেদিন আমরা সান্দাকফু পৌঁছলাম সেদিন চারিদিকে মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা ছিল, তাই সেই অপরূপ দৃশ্য চোখে পড়েনি। আমরা আশা রাখছি ফালুটে পৌঁছে সেই সৌন্দর্যের স্বাদ নিতে পারব। সত্যি বলতে কি, আমরা কয়েকদিন হেঁটে একটু ক্লান্তিবোধ করছিলাম, কিন্তু প্রকৃতির অপরূপ রূপ সেই ক্লান্তিকে যেন ধীরে ধীরে দূর করে দিচ্ছিল। চলার পথে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম। কোনো কোনো জায়গায় মাটি, পাথর আর গাছ আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। মনে পড়ছে তো, আমরা যে রাতে কালীপুখুরিতে ছিলাম সেই রাতে প্রচণ্ড বর্ষণ হয়েছিল, আর তারই ফলস্বরূপ আজকের রাস্তার এই অবস্থা। প্রকৃতির শক্তি কতটা প্রবল তা এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আজ আমাদের সঙ্গে আরও একটি টিম ফালুটের দিকে যাচ্ছে। আমরা যাওয়ার পথে কোথাও বসে একটু আরাম করে নিচ্ছিলাম। দেখুন কি অপূর্ব পরিবেশ। মেঘগুলো কুয়াশার মতো ভেসে যাচ্ছে, আর আমরা সেই মেঘের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছি। এই মুহূর্তে আমরা যে পথে এগোচ্ছি এখান থেকে ফালুটের দূরত্ব 15 কিলোমিটার। ভাবলে একটু অবাক লাগে। এই মেঘের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যেন আমরা এক স্বপ্নের জগতে প্রবেশ করেছি। বলতে বলতেই আমরা এই ট্রেকের সবচেয়ে সুন্দর উপত্যকার মধ্যে প্রবেশ করছি। এই উপত্যকাটির নাম থাকুম ভ্যালি। কি অসাধারণ সুন্দর, তা ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। থাকুম ভ্যালিতে প্রবেশ করার পরেই আমাদের সমস্ত কষ্ট যেন ধীরে ধীরে কোথায় হারিয়ে যেতে লাগলো। উপত্যকার যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমারোহ, আর এই রকম সবুজের মধ্যে দিয়ে আজ সারাদিন আমাদের হাঁটতে হবে। এই সবুজ উপত্যকার আঁকাবাঁকা মেঠো পথ ধরে হাঁটার অনুভূতিটাই একেবারে আলাদা। থাকুম ভ্যালিতে প্রবেশ করে যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই শুধু সবুজ আর সবুজ। শুকনো পাইন গাছগুলো যেন উপত্যকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল। আর ওই যে দূরে ঘোড়া আর চমড়ি গাই
ঘাস খাচ্ছে, কেউ বা শুয়ে আরাম করছে। দেখে মনে হচ্ছিল আমরা যেন এক এক সাজানো স্বর্গরাজ্যে চলে এসেছি। আমাদের গাইডের সঙ্গে আমাদের টিম লিডার রীতিমতো সঙ্গ দিয়ে হাঁটছিল। আমরা এই উপত্যকার অপরূপ সৌন্দর্যের রসাস্বাদন করতে করতে ধীরে ধীরে পেছনে চলতে থাকলাম। কি অসাধারণ ভ্যালির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছিল এর মধ্যে হারিয়ে যাই। এই অপরূপ সৌন্দর্য তাই একই ফ্রেমে আবারও দেখানোর চেষ্টা করলাম। আমরা এই পথ ধরে উপত্যকা পার করব। উপত্যকা পেরিয়ে আবার কিছুটা খাড়াচড়াই পথ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে রাস্তা খাড়াই নয়, স্বাভাবিক রাস্তা। খুব কম জায়গাতে খাড়াই আছে, তাই হাঁটতে অতটা অসুবিধা হচ্ছিল না। আগেই বলেছিলাম যে আজকে আমাদের সারাদিন হাঁটতে হবে, তাই পথেই একটি হোমস্টেতে ঢুকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছিল, আমাদের চলার পথে বৃষ্টি হয়নি। প্রায় 2টো নাগাদ নেপালের একটি হোমস্টেতে দুপুরের খাওয়া দাওয়া সেরে পুনরায় হাঁটতে শুরু করি। সন্ধ্যের আগেই ফালুট পৌঁছে যেতে হবে। রাস্তা যেতে যেতে দেখলাম ওই দূরে একটু মেঘলা হয়ে আছে। যাই হোক, আমরা আপাতত ফালুটের কাছাকাছি চলে এসেছি। ফালুট পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। ফালুটে পৌঁছে আমরা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী রইলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে এবং তার ঠিক বিপরীত দিকে চাঁদ দেখা যাচ্ছে। কি সুন্দর নৈসর্গিক দৃশ্য, যে দৃশ্য ভোলার নয়। আজ আমাদের ট্রেকের 5ম দিন। গত 4 দিনে আমরা বহু প্রাকৃতিক দুর্যোগ চড়াই উতরাই জয় করে ফালুট পর্যন্ত এসেছি। গতকাল রাতে আমাদের গাইড বলেছিল যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় তবে ভোর 4টা থেকে 4:30টার মধ্যে উঠে পড়তে হবে। আমাদের অদম্য ইচ্ছাই আমাদের ভোরে জাগিয়ে দিল, আর আমরা নৈসর্গিক দৃশ্যের খোঁজে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ওপরে উঠে চারদিকে তাকাতেই মনে হচ্ছিল চোখ যেন আলোয় ভরে যাচ্ছে। সোনালি রোদ্দুর পাহাড়ের ঘাসগুলিকে এক অপূর্ব সোনালি আভায় রানিয়ে তুলেছিল। আর মেঘগুলোর দিকে চোখ পড়তেই আমাদের মনে হলো আমরা মেঘের সমুদ্রের ওপরে ভেসে আছি। প্রায় 1 কিলোমিটার খাড়া পথ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধাই নয়, পুরো হিমালয়ান রেঞ্জই দেখা যাচ্ছিল। মাউন্ট এভারেস্ট, মাকালু আর লোৎসে সব কিছু একেবারে পরিষ্কার। সত্যি বলতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত কাছ থেকে হিমালয় দেখার অভিজ্ঞতা আমাদের এই প্রথম।
আমরা কয়েক ঘন্টা সেখানে কাটিয়ে আবার হোমস্টেতে ফিরে এসে প্রাতরাশ সারলাম। আজ আমাদের ফেরার পালা। ফালুপ থেকে গোর্খে পর্যন্ত আমাদের প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে। এই মুহূর্তে আমরা জঙ্গলের নিস্তব্ধতা কাটিয়ে মেঠো পথে ধীরে ধীরে এগিয়ে চলেছি। কেমন লাগছে বলো? এটাকেই বলা হয় অ্যাকচুয়াল জঙ্গল সাফারি। আমরা আপাতত কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা নিয়ে গল্প করতে করতে এগিয়ে চললাম। হাঁটার ক্লান্তি যেন এই গল্পের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা শুধু পথ চলছি না, বরং স্মৃতির ভেতর দিয়ে আবারও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে নতুন করে অনুভব করছি। পথের দুপাশে সারি সারি বাঁশের গাছ। ভাগ্য ভালো থাকলে এই বাঁশের জঙ্গলেই রেড পান্ডা দেখা যেতে পারে। কয়েকদিন আগে বর্ষার কারণে রাস্তা কিছুটা পিচ্ছল, তাই সাবধানে হাঁটতে হচ্ছে। চড়াই পথে উঠতে যেমন কষ্ট হয়, উতরাই পথেও তেমনি কষ্ট হচ্ছিল। অবশেষে আমরা পৌঁছলাম গোর্খে গ্রামের কাছাকাছি। ওই যে দূরে নদীর পাশে ছোট্ট গ্রামটি দেখা যাচ্ছে, সেটিই গোর্খে। গোর্খে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, যা পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত এবং চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা। পাহাড় থেকে নামতেই নদীর কলকল ধ্বনি শুনে মনে এক অদ্ভুত শান্তি অনুভূতি হলো। আমরা ছোট্ট সাঁকো পার হয়ে গোর্খে গ্রামে প্রবেশ করলাম। সারাদিনের দীর্ঘ পথ চলার পর এখানে আজ আমরা রাত্রি যাপন করব। আজ আমাদের ট্রেকের ষষ্ঠ দিন। সকাল প্রায় 9:30 নাগাদ আমরা পথ চলা শুরু করলাম। আজ আমরা সুন্দর গোর্খে গ্রামকে বিদায় জানিয়ে শ্রীখোলার দিকে রওনা হলাম। একটুখানি পাহাড়ে উঠতেই চোখে পড়ল আরেকটি সুন্দর গ্রাম, সামানদেন ভিলেজ। গ্রামের একদিকে ভুট্টার ক্ষেত আর অপরদিকে খোলা মাঠ ও পাইনের জঙ্গল দেখা যাচ্ছিল। গ্রামটা একটু পেরিয়ে এসেই দেখলাম অনেক পুরনো পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপাতত তো আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে হাঁটছি। যাওয়ার পথে ছোট নদী আর সুন্দর কিছু ঝর্ণা চোখে পড়ল। দেখুন, এখানকার মানুষের যাতায়াত বা মালপত্র আনার একটি মাধ্যম হলো ঘোড়া।
মূল জনজীবন থেকে এই গ্রামগুলি অনেকটাই বিচ্ছিন্ন, তাই যোগাযোগের মাধ্যমেই প্রাণীগুলি। আবার প্রয়োজনে এখানকার বাসিন্দারা নিজের পিঠে মালপত্র বয়ে নিয়ে আসে। বলতে বলতে আমরা আজকের ট্রেকের অন্তিম পর্যায়ে পৌঁছে গেলাম। সামনে যে দুটো ব্রিজ দেখা যাচ্ছে সেটাই শ্রীখোলা ব্রিজ। একটি পুরনো ঝুলন্ত ব্রিজ, আর তার পাশে নতুন ব্রিজটি তৈরি হয়েছে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে শ্রীখোলা নদী। এই কয়েকদিনে আমরা প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের শেষ গন্তব্য শ্রীখোলাতে পৌঁছেছি। এই ব্রিজ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে আমাদের হোমস্টে। আজ রাতটা আমরা সেখানে কাটিয়ে সকালে গাড়ি নিয়ে পুনরায় এনজেপির উদ্দেশ্যে রওনা দেব। আমরা আমাদের ট্রাভেল ইটিনারি এবং এই ট্রেকের সম্ভাব্য খরচের তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভবিষ্যতে যদি আপনি সান্দাকফু বা ফালুট ট্রেক করতে চান, এই ইটিনারি আপনার পরিকল্পনায় অনেক সাহায্য করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের জানাবেন। আর আমাদের এই ছোট্ট প্রয়াসকে সমর্থন করার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অভিযানে। তো সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভ্রমণের স্বাদ নিতে থাকুন।